গতকালকে ক্রিকইনফো একটা রিপোর্ট করছে আইপিএল এর ভাষা বিভ্রাট নিয়ে, যে আইপিএল এ বহু ভাষার লোকেরা তো আসলে অংশ নেয়, ফলে পরস্পরের ভাষা বোঝাটা আসলে কিভাবে ব্যারিয়ার হয় বা সেই জিনিসটা আসলে আইপিএল এর দলগুলো কিভাবে ওভারকাম করে। তো সেখানে আমাদের মুস্তাফিজের একটা গল্প আসে। টম মোডি উনি যখন সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ ছিলেন, মুস্তাফিজের প্রথম খেলাটা তো ওই দলে। তখনকার একটা গল্প বলছেন যে মুস্তাফিজ তো তখনও আসলে ইংরেজি ওরকম বুঝতো না, এখনো খুব একটা সড়গড় হয় নাই। ফলে তখন ডেভিড ওয়ার্নার ওদের যে ক্যাপ্টেন, সে যেটা করতো আকারে ইঙ্গিতে মুস্তাফিজকে বিভিন্ন জিনিস বুঝাতো। তো ওয়ার্নার একদিন মাঠের ভিতরে মুস্তাফিজের উপর একটু বিরক্ত হয়ে বা যে কোনো কারণে বলছে যে একটু মাথা খাটায় বল করো। মাথা খাটায় মানে আঙ্গুল এরকম মাথায় দিয়ে ইশারা দিছে। সেটাকে মুস্তাফিজ মনে করছে যে মাথায় বল করতে বলছে। মুস্তাফিজ কি করছে, দৌড়ে এসে একটা বাউন্সার মেরে দিছে। এই জিনিসটা মোদি বলতেছিলেন যে এরকম গোলমাল আইপিএল এ লাগে। এখন এই জিনিসটা আসলে কতটা ক্রাইসিস তৈরি করে। একবার আমাদের বিপিএল কোচ হার্শেল গিভস উনি এটা নিয়ে একটা বোমা ফাটাচ্ছিলেন। উনি বলছিলেন যে বাংলাদেশি খেলোয়াড়দের যে ইংরেজি দুর্বলতা, এইটার কারণে বাংলাদেশি খেলোয়াড়রা আগাইতে পারতেছে না। সত্যি কি ঘটনাটা সত্যি? একই সঙ্গে গতকাল আমাদের যে আন্ডার 19 ক্যাপ্টেন তামিম, সে এসএসসি পরীক্ষায় স্কিপ করায় আমাদের কোচ সালাউদ্দিন ভাই উনি অসন্তোষ প্রকাশ করছেন। উনি বলছেন যে খেলোয়াড়দের এই যে শিক্ষার প্রতি আগ্রহটা কম, এই জিনিসটা আমাদের সাফার করাচ্ছে। সব মিলে আমার মনে হচ্ছে যে আজকে একটা খুব ভালো সময়, যখন আমাদের ভাষা শিক্ষা এই জিনিসগুলো ক্রিকেটে আদৌ ভূমিকা রাখে কিনা বা রাখলে কিভাবে রাখে সেইটা একটু বলার। একই সঙ্গে ভাষা নিয়ে আমার বলার জন্য বেশ কিছু গল্প আছে, মানে আমার নিজেরই বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে, সেগুলো ফাঁকে ফাঁকে শোনাবো আজকে। আসেন এই নিয়ে আজকে কথা হয়ে যাক। দেখেন, ইংরেজি জানা বা না জানা কি পরিমাণে বিপদের কারণ হইতে পারে এটা আমার চেয়ে ভালো খুব বেশি সাংবাদিক জানে না। আমি অলমোস্ট 20 বছর সাংবাদিকতা করছি, একবার মাঠের সাংবাদিকতা করছি, ইংরেজি একদম প্রায় না জেনে। ফলে আমাকে প্রচুর বিভ্রাট পোহাইতে হয়েছে। এটাতে গর্ব করার কিচ্ছু নাই। কেউ যদি এটা নিয়ে গর্ব করে, একজন সাংবাদিক অন্তত এটা নিয়ে গর্ব করার কোনো সুযোগ নেই। আমি এটা খুব লজ্জার সঙ্গে বলি, কিন্তু আমি নানাভাবে পরিস্থিতিগুলো ওভারকাম করছি। আমি কষ্ট করছি সেটার জন্য। অনেক সময় বুঝতে পারি নাই। জেমি সিডন্স একেবারে 3 শব্দে এফ দিয়ে শুরু একটা গালি পর্যন্ত দিচ্ছে, আমি তার কথা বুঝতে না পারে। তারপরও আমি চেষ্টা করছি, কিন্তু আমি কখনো এটা নিয়ে বড়াই করি না যে ইংরেজি না জেনে সাংবাদিকতা করে খুব কাজ করছি। ফলে এই জাতীয় ক্রাইসিস হয়। বিশেষত আমাদের একটা বড় সমস্যা হয় কি, বিশেষ করে আমাদের একটা বড় সমস্যা হয় কি, আমাদের তো কোচরা প্রায়শ আসে অস্ট্রেলিয়া থেকে। দু একজন নিউজিল্যান্ডের কোচও এখানে আসছে। তো তাসমানিয়ান যে ইংরেজি, এটা আসলে পৃথিবীর অন্য কোনো ভাষাভাষী খুব ভালো বোঝে না। আপনার ইংলিশটাও খুব ভালো বোঝে না, অন্যান্য দেশের ইন্ডিয়ানরাও খুব ভালো বোঝে না। তাসমানিয়ানরা ইংরেজি বলে হচ্ছে মুখের ভিতর গার্গেল করে। মানে এটা নিয়ে অনেক কৌতুক আছে যে তাসমানিয়ান ইংরেজি কেউই বুঝতে পারে না। একটা খুব বড় কৌতুক আছে বিশেন সিং বেদীকে নিয়ে, যে বিশেন সিং বেদী অস্ট্রেলিয়া গিয়ে পৌঁছাইছেন, উনি টিমের সঙ্গে যান নাই, একদিন পরে গেছেন। যাওয়ার পরে উনি যেদিন মাঠে পৌঁছাইছেন, তখন অস্ট্রেলিয়ান এক ক্রিকেটার জিজ্ঞেস করতেছে ডু খাট ঠুঠা। এইটা শুনে বিশেন সিং বেদী কিছু বুঝতেছে না যে ঠুঠা মানে কি। ও ভাবছে যে তুমি কি এখানে মরতে আসছো, টু ডাই, এইটা বুঝাইতে চাইছে। মানে সে বলছে যে নো নো নো, আই এম নট কাম হেয়ার টু ডাই। তখন ওই লোক কিছুতে বুঝাইতে পারতেছে না, ওই অস্ট্রেলিয়ান ক্রিকেটার, যে আমি জিজ্ঞেস করতেছি তুমি কি আজকে আসছো কিনা। তো এই টু ডাই আর টু ডে সমস্যা আসলে আমাদের সবারই আছে, সারা পৃথিবীর আছে। ফলে অস্ট্রেলিয়ানদের সঙ্গে কমিউনিকেশনে প্রবলেম হয়। এখানে আরেকটা ছোট্ট গল্প বলি, আমাদের একদম রিয়েল লাইফ স্টোরি, এটা বাংলাদেশের। আমার এক কলিগ সাংবাদিক একবার স্টোরি করে ফেললেন যে জেমি সিডন্স আগামীকালকে দেশে চলে যাচ্ছে এবং চাকরি ছেড়ে চলে যাচ্ছে। তখন বোর্ড প্রেসিডেন্ট কামাল ভাই, মানে আহম মোস্তফা কামাল, যারা আমরা লোটাস কামাল বলে, তো কামাল ভাই ওই সাংবাদিককে ধরছেন যে এই তুমি যে লিখলা জেমি কালকে দেশে চলে যাচ্ছে এবং সে আর ফিরবে না, সে চাকরি ছেড়ে দিছে, এটা তোমার কে বলছে? তো বলে যে জেমি নিজেই বলছে। বলে ও কালকে অস্ট্রেলিয়া যাচ্ছে এটা ঠিক, কিন্তু ও ফিরবে না এটা কিন্তু ঠিক না। একটা কথা তোমারে বলি, দেখো ওই আমি লোটাস কামাল, আমি 2 পাকিস্তান মিলে সর্বোচ্চ মার্ক পাওয়ার ফলে আমারে পাকিস্তানের প্রেসিডেন্ট লোটাস উপাধি দিয়েছিল, ইংরেজিতে সর্বোচ্চ মার্ক পাইছিলাম। তারপরেও আমি জেমি সিডন্সের কথা বুঝি না, ওদের ওই তাসমানিয়ান ইংরেজি বুঝি না। সেখানে তুমি এই জেমি সিডন্সের কাছে এই কি শুনছো আর কি লিখে দিছো, এটা ক্রস চেক না করে, এটা মনে হয় ভুলই করছো রে বাবা। মানে ব্যাপারটা বোঝেন যে ইংরেজি আসলে কি ধরনের ক্রাইসিসে ফেলে। যাই হোক, আর ফান না, এবার একটু সিরিয়াস আলোচনা করি। সেটা হচ্ছে যে আমাদের ক্রিকেটারদের ইংরেজি জানা বোঝার ঘাটতি আছে। আমাদের সাংবাদিকদেরও 2 একজন আমার মতো আছে, কিন্তু তার চেয়ে বেশি সমস্যাটা ক্রিকেটারদের, এটা সত্যি।
এখন এটা কমে আসছে, আগের চেয়ে কমে আসছে, মাঝে সমস্যাটা বেশি ছিল। একেবারে আপনি যদি লিপু ভাইদের সময় চলে যান তখন কোনো সমস্যা পাবেন না। কারণ কি, তখন বেশিরভাগ ক্রিকেটার আসতো ঢাকা ইউনিভার্সিটি থেকে, দু একজন আসতো চিটাগাং ইউনিভার্সিটি থেকে, এবং এরা হচ্ছে সোসাইটির এলিট ফ্যামিলির ছেলেরা। মানে এরা ছোটবেলা থেকে কথাই বলতো ইংরেজিতে, এরা বাংলায় খুব একটা বলতো না। মানে সারা পৃথিবী জুড়ে তো ক্রিকেট খেলতো সবসময় সম্রাজ্ঞ ফ্যামিলির ছেলেরা, আমাদের এখানেও তাই ছিল ওই লিপু ভাইদের পর্যন্ত। ফলে ও সময় ইংরেজি কোনো সমস্যা হয় নাই। এমসিসির দলগুলো আসছে, তাদের সঙ্গে আমাদের খেলোয়াড়রা গড় গড় করে ইংরেজিতে কথা বলতো। কখনো কখনো ভুল হতো যে দুটো ইংরেজ টিম মনে হয় কথা বলতেছে, আমাদের এই রকিবুল ভাই, লিপু ভাই, এদের ইংরেজি শুনবেন মানে আপনার মনে হবে যে একদম খাঁটি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতেছে, কোনো ইউরোপিয়ান চলে আসছে, আলো চামড়ার ইউরোপিয়ান আর কি। আবার এখন যেটা হচ্ছে, এখন তো প্রচুর ছেলে পেলে আসে বিকেএসপি থেকে। ফলে বিকেএসপির ওরা তো ওয়েল ট্রেন্ড, একদম ওদের স্পিকিং, লিসেনিং, রাইটিং, এভরিথিং একদম টপ লেভেলের। ওরা যে কোনো সময় আইএলটিএস দিলে পাশ করে যাবে, মানে পাশ তো করবেই, 8 পেয়ে যাবে এরকম অবস্থা। ফলে এই দুটো ফেজ বাদ দেন, এর মাঝখানে একটা বড় সময় আমাদের ক্রিকেটার আসছে যারা আসছে হচ্ছে ন্যাচারাল প্রসেসে। না তারা ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি থেকে আসছে, না বিকেএসপি থেকে আসছে। এই ক্রিকেটারদের নিয়ে আমরা বিভিন্ন সময় ক্রাইসিসে পড়ছি। কারণ আমাদের অলমোস্ট সারা জীবন, দু একটা ব্যতিক্রম সময় বাদ দিলে আমাদের কোচরা আসছেন বিদেশ থেকে, ইংল্যান্ড থেকে আসছেন, অস্ট্রেলিয়া থেকে আসছেন, যেটা বললাম নিউজিল্যান্ড থেকে দু এক সময় আসছেন। ফলে এই ক্রাইসিস তো হইছেই, যে আমাদের ক্রিকেটাররা বুঝতেছে না কোচটা তাদের কাছে কি চাচ্ছে। এবং অনেক সময় এরকম গেছে যে টিমের সঙ্গে বাংলাদেশি কোনো স্টাফ নাই, ফলে কমিউনিকেশন একটা প্রবলেম হয়েছে। মুস্তাফিজের ক্ষেত্রে প্রবলেমটা দেখেন, বাংলাদেশ ছাড়া ইন্টারন্যাশনাল গণ্ডিতে চলে গেছিল, যেটা ওই যে ওয়ার্নারের রসিকতাটা বললাম, শুধু সমস্যাটা ওইখানে ছিল না। হায়দ্রাবাদে ব্যাপারটা ওই যে ইশারা ইঙ্গিতে চালানো হতো। পরের বছরও যখন মুম্বাই ইন্ডিয়ান্সের গেল, তখন মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ এটা নিয়ে ঝামেলাই পড়ে গেল, যে মুস্তাফিজকে কোনো কিছু বলে কোচ বুঝাইতে পারতেছে না। তখন তো এটার বিরাট সমস্যা। মুস্তাফিজ তাদের সবচেয়ে প্রমিনেন্ট খেলোয়াড়, মানে মুস্তাফিজ তো তখন হট কেক। কিন্তু সে কোচের কথা যদি বুঝতে না পারে এবং কোচকে যদি নিজের কথা বলতে না পারে যে আমার এই প্রবলেম হচ্ছে, তাহলে তো তাদের দিয়ে কন্টিনিউ করানো যাবে না। তখন তারা যেটা করলো, বাংলাদেশ থেকে নাফিস ইকবাল, আমাদের সাবেক টেস্ট সেঞ্চুরিয়ান এবং এজ লেভেল টিমের ক্যাপ্টেন তামিমের বড় ভাই, নাফিস ইকবালকে উড়ায় নিয়ে গেল মুম্বাই। নিয়ে গিয়ে তাকে মূলত একটা ম্যানেজমেন্ট রোল দেখায়, তাকে টিমের সঙ্গে রাখা হলো। কিন্তু ওখানে নাফিসের একটা বড় কাজ ছিল আমাদের মুস্তাফিজের দোবাসী হিসাবে কাজ করা। এবং এটা নিয়ে একসময় শেন বন্ড খুব বিরক্তি প্রকাশ করছিল, যে আমাদের যদি এমনই হয় যে বিভিন্ন খেলোয়াড়কে টিমের সঙ্গে রাখতে, তাদের কথা বোঝার জন্য আবার আরেকজনকে ড্রেসিং রুমে ঢুকাইতে হবে। ড্রেসিং রুম তো ক্রিকেটাররা, কোচটা একটু প্রাইভেট স্পেস মনে করে, যে এই স্পেসে তারা যা বলবে এটা শুধু খেলোয়াড় এবং কোচদের মধ্যে থাকবে, সেখানে একজন বহিরাগত তারা আসলে ঠিক অ্যাকসেপ্ট করতে পারে না। এটা নিয়ে শেন বন্ড বিরক্তি প্রকাশ করছিল, এটা আমার মনে আছে। পরে মুস্তাফিজ যখন চেন্নাইতে গেল, তখন একটা সুবিধা ছিল যে ধোনি তো রাঁচির ছেলে, ফলে ধোনি কিন্তু খুব ভালো বাংলা বোঝে, খুব ভালো বলতে পারে না, কিন্তু ধোনি একবারে সরগড় বাংলা বোঝে। তখন আর ক্রাইসিসটা হয় নাই। এখন গতকালকেই আমাকে আমাদের খুব প্রমিনেন্ট একজন জার্নালিস্ট বলতেছে যে এমন কি জানো, এমন হইতে পারে যে মুস্তাফিজের ওই যে পরে কাউন্টির এক্সপিরিয়েন্স, ও কাউন্টি খেলতে গেল, ওখানেও ইংলিশ নিয়ে খুব ভেজাল হয়েছিল। এবং এই যে সিএসকে, এমআই, তারপরে হায়দ্রাবাদ, এদের যে এক্সপিরিয়েন্স, এইটাতে বিরক্ত হয়ে এবার মুস্তাফিজকে কেউ নিলামে নেয় নাই। এটা আমার কাছে সত্যি মনে হয় নাই, কিন্তু দেখেন এই ভূমিকা একটু তো হলেও থাকতে পারে, একটু হলেও থাকতে পারে। যখন একটা দল একটা খেলোয়াড়কে নিলামে কেনে, তখন তার মাথার ভিতরে তো অনেক কিছু কাজ করে। তার ভিতরে এটাও একটা, যে আমি একটা কি ফিগার কিনবো, সেই লোকটা আমার কোচের সঙ্গে ঠিক মতো কমিউনিকেট করতে পারবে না, তাহলে তো ঝামেলা। এখন এই ঝামেলা আইপিএল কিভাবে সামলাবে, আইপিএল এর ব্যাপার, কাউন্টি কিভাবে সামলাবে, কাউন্টির ব্যাপার। না, আমাদের প্রবলেমটা কেমন হয়, আমাদের প্রবলেমটা খুব তীব্র হয়। সেখানে প্রথম আমাদের বোমাটা ফাটাইছিলেন হাসেল গিবস। এটা মোস্ট প্রবাবলি 19 বা 20 সালের ঘটনা, 20 হবে, 20 সালে সিলেট থান্ডার্স ছিল তখন। সিলেট থান্ডার্সের কোচ হয়ে আসছিলেন গিবস। তো গিবসের ওই দলটা তখন বোধহয় একদম তলানির দিকে ছিল, এর কোনো ম্যাচটা জিততেছিল না। সিলেট তো চিরকালই আর কি কোনো ম্যাচ জিতে না। তো এবার গিবস খুব খেপে গিয়ে প্রেস ব্রিফিংয়ে বলে ফেলছিলেন যে আমার টিমের বেশিরভাগ খেলোয়াড় ইংরেজি বোঝে না। এবং উনি উদাহরণ দিতে গিয়ে একজন ক্রিকেটারের নাম ধরে বলছিলেন, আমি চাই না তাকে বিব্রত করতে, কারণ মুস্তাফিজের ব্যাপারটা যেমন আসলে খুব বেশি রাষ্ট্র হয়ে আছে, তার ব্যাপারটা অত রাষ্ট্র হয় নাই। উনি বলছিলেন যে স্ট্র্যাটেজিক টাইম আউটে ওই ব্যাটসম্যানকে উনি একটা ইনফরমেশন শেয়ার করছিলেন এবং একটা স্টাইলে চেঞ্জ আনতে বলছিলেন, ব্যাটিংয়ে একটা চেঞ্জ আনতে বলছিলেন, ব্যাটিং গিয়ারে। সেটা ওই ক্রিকেটার বুঝে নেয়, ওই ব্যাটসম্যান বুঝে নেয়, ফলে সে তার অপোজিট কাজটা করছে।
এটা নিয়ে গিবস খুব হতাশা প্রকাশ করে বলছিলেন যে আমি বুঝি না যে এরা বিদেশি কোচদের কথা কেমন করে বোঝে। ন্যাশনাল টিমের দিকে ইঙ্গিত করে বলছেন যে ন্যাশনাল টিমে তখন নীল ম্যাকেঞ্জি ব্যাটিং কোচ, এবং ন্যাশনাল টিমের পুরো সেট আপ তো তখন সাউথ আফ্রিকান, মানে গিবসের বন্ধু বান্ধব। ডমিঙ্গো, তারপরে আরো কে কে জানো, ম্যাকেঞ্জি তো আসেই, সবাই তো সাউথ আফ্রিকান। তো তখন গিবস খুব বিস্ফোরক ভাবে বলছিলেন যে আমি বুঝি না বাংলাদেশের ক্রিকেটাররা কেমন করে ম্যাকেঞ্জি বা ডমিঙ্গোর কথা বোঝে, এবং বিদেশি কোচের কথা যদি না বুঝতে পারে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আমি খুব একটা দেখি না। এটা খুব বাজে প্রতিক্রিয়া ছিল, আমি নিশ্চিত যে এটা খুব বাজে বাজে কথা ছিল, এভাবে বলা ওনার উচিত হয় না। হাশেল গিবস অবশ্যই রেসপেক্টেড ক্রিকেটার, ভালো কোচও নিশ্চয়ই, যদিও তার কোচিং বিদ্যা সম্পর্কে আমার জানাশোনা কম। এবং পরে ওই সিলেটের ক্যাপ্টেন আন্দ্রে ফ্লেচার সে খুব প্রতিবাদ করছিল প্রেস কনফারেন্সে যে এই কথা কোচের এভাবে বলা উচিত হয় না। আমি জানি বাংলাদেশি ক্রিকেটাররা খুব বন্ধুভাবাপন্ন এবং তারা ইংরেজি বোঝে, না বুঝলে তারা কোঅপারেট করে আগায় নেওয়ার চেষ্টা করে। কিন্তু এইটা কথা না রে ভাই, এগুলো আন্দ্রে ফ্লেচার বলে বা আমরা বলি, আমরা গিবসের কথার তখন প্রতিবাদ করছি যে গিবসের এভাবে বলা উচিত হয় না। ওই প্রতিবাদ আর প্রয়োজনীয়তা এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, যে আমাদের খেলোয়াড়রা কি সত্যিই বুঝতে পারতেছে। আজকে দেখেন টিমের সঙ্গে সালাউদ্দিন ভাই আছে, ফলে কিছু ক্রাইসিস হয়তো কম, কিন্তু টিমের মূল কোচ তো সিমন্স, ফিল সিমন্স। ফিল সিমন্সের ইংরেজি ওই ক্যারিবিয়ান ইংরেজি, গার্গল করে কথা বলে। ওইটা যদি আমাদের ক্রিকেটাররা ঠিক মতো বুঝতে না পারে, এই টিমের আমি নাম বলতেছি না, বেশ কয়েকজন ক্রিকেটার আছে যারা বিকেএসপি থেকে আসে নাই, যাদের এডুকেশন ওই লেভেলের না, তারা কি ক্রাইসিস ফিল করে না? তারা কি বুঝতে পারে আসলে এই কোচের কথা, কোচ কি চাচ্ছে সেটা বুঝতে পারে? আপনি ভাবেন 2024-এর ওই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা, আমি ধরে নিলাম যে ব্যাটিং কোচ হয়তো বলতেছে যে তোমরা সেমিফাইনালের জন্য যাও, রান রেট 12 রেখে খেলে। কিন্তু আমার খেলোয়াড়রা যদি না বুঝে তাহলে তারা কি 12 রেখে খেলবে? এটা তো একটা বিরাট ভেজাল, বিরাট ভেজাল। এখন এই জায়গাটায় করণীয় কি? সবাইকে কি গ্রাজুয়েট হতে হবে? এই প্রসঙ্গে ওই তামিমের কথা বলি, আজিজুল হক তামিম, সে আন্ডার 19-এর ক্যাপ্টেন, এখন তার এশিয়া কাপ সামনে। এশিয়া কাপ খেলবে না এসএসসি পরীক্ষা দিবে, সে সিদ্ধান্ত নিয়েছে এসএসসি পরীক্ষা দিবে না, 1 বছর পরে দিবে। এটা নিয়ে আবার সালাউদ্দিন ভাই গতকালকে তারা ধুয়ে দিছে। সালাউদ্দিন ভাই বলছে যে এটা ঠিক হয় নাই, এটা আমি খুব হতাশ হয়েছি, কারণ পড়াশোনার জিনিসটার খুব গুরুত্ব আছে ক্রিকেটে, পড়াশোনা করা উচিত, এবং এটা যদি বিশ্বকাপ হতো তাহলে ঠিক আছে, কিন্তু এশিয়া কাপের জন্য এসএসসি স্কিপ করা ঠিক হয় না। উনি বলছেন যে ক্রিকেটারদের শিক্ষিত হওয়া দরকার, মানে একাডেমিক্যালি শিক্ষিত হওয়া দরকার। আমার মনে হয় এই দুটার মধ্যে একটা ব্যালেন্স করা দরকার। সবাইকে একাডেমিক্যালি শিক্ষিত হতে হবে না, সবাইকে সার্টিফিকেট অ্যাচিভ করতে হবে না, সবাইকে মুশফিকের মতো সারাদিন প্রবল পরিশ্রম মাঠে করে গিয়ে ইউনিভার্সিটিতে আবার কষ্ট করতে হবে না, এটা সবাই হবে না, সবাই রাহুল দ্রাবিড় হবে না। এখন কথা হচ্ছে যে তাহলে মাঝখানের উপায়টা কি? মাঝখানের উপায়টা তো আপনার সামনে সচিন টেন্ডুলকার আছে। সচিন টেন্ডুলকার যেখানে এসএসসিও পাশ করে নাই, কিন্তু সচিনের সঙ্গে আপনি ইংরেজিতে কথা বলে পারবেন? আমি দেবব্রত তো প্রশ্নই আসে না। বড় বড় ইংরেজির পণ্ডিত বসায় দিবেন যে তার সঙ্গে কথাবার্তায় কোনো সমস্যা হচ্ছে না, কমিউনিকেশনে কোনো সমস্যা হচ্ছে না। আমি সচিনের ইংরেজি শুনি মুগ্ধ হয়ে যাই। আমার কাছে তো মনে হয় যে রবি অশ্বিন বা রাহুল দ্রাবিড় যে লেভেলের ইংরেজি বলে, সচিনও প্রায় সেই লেভেলের বলে। হয়তো তার প্রোনাউন্সিয়েশনে সামান্য দুর্বলতা আছে, একটা ইন্ডিয়ান টোন আছে, যেটা রবি অশ্বিন বা রাহুল দ্রাবিড়ের একটু কম, কারণ ওদের একাডেমিক পড়াশোনা অনেক উঁচুতে। এটা সচিন টেন্ডুলকার কিভাবে হয়েছেন? কারণ সচিন টেন্ডুলকার একাডেমিক পড়াশোনার সময় পান নাই রে ভাই। উনি এমন না যে পড়াশোনা করলেও এসএসসি পাস করতেন না, উনি সময় পান নাই। সর্বকালের সেরা ক্রিকেটার, সর্বকালের সেরা ক্রিকেটার, এই লোক সময় পাবে কখন? তার 24 ঘন্টা গেছে ক্রিকেটের পেছনে, ঘুমাইছেও ক্রিকেট নিয়ে, ফলে তার তো সময় হয় না, কিন্তু উনি ওটা ম্যানেজ করছেন। আমি নিশ্চিত যে উনি, ওনার ওয়াইফ খুব পণ্ডিত মানুষ, ওনার ওয়াইফ একজন ডাক্তার, এবং বন্ধু বান্ধব উচ্চশিক্ষিত, তাদের সঙ্গে সময় কাটাইছেন, কমিউনিকেশন স্কিল কিভাবে বাড়ানো যায় নিজে নিজে হয়তো কাজ করছেন। আমরা হয়তো জানি না, উনি হয়তো স্পিকিং নিয়ে কাজ করছেন, দুটো ছোট কোর্স করে ফেলছেন, বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে কাটাতেও হয়ে যায়। কিন্তু সবার এই পদ্ধতিতে হবে না। মানে দেখেন, আমি বলতেছি যে সবাই রাহুল দ্রাবিড় হবে না, সবাই সচিনের মতো পারবে না, তাহলে আর উপায়টা কি থাকলো? উপায়টা থাকলো হচ্ছে ক্রিকেট বোর্ডকে কিছু করতে হবে। ক্রিকেট বোর্ডকে করতে হবে হচ্ছে আমাদের যেসব ক্রিকেটার প্রপার প্রসেসে ওঠে নাই, আমাদের যেসব ক্রিকেটার ইউনিভার্সিটির থেকে আসতেছে না, সবাই তো শাহরিয়ার নাফিস বা মোশাররফ রুবেলের মতো এখন আর ঢাকা ইউনিভার্সিটি থেকে আসে না, সবাই মুশফিকের মতো পড়াশোনা নিয়ে অবসেসড না, তাহলে এদের স্পিকিং কিভাবে ভালো করবে? সোজা কথা, ক্রিকেট বোর্ডকে এটা নিয়ে কিছু ব্যবস্থা নিতে হবে, খুব শর্ট টার্ম ব্যবস্থা নেওয়া সম্ভব। সেটা হচ্ছে যে যখন একটা খেলোয়াড়কে আপনি পিক করতেছেন, ব্যাচে ব্যাচে আপনি ছোট ছোট কোর্সের দায়িত্ব দেন।
একসময় আমার মনে আছে ইউল্যাব বা এআইইউবি কোনো একটা ইউনিভার্সিটির সঙ্গে ক্রিকেট বোর্ডের একটা চুক্তি হয়েছিল যে তারা প্রতি কিছুদিন অন্তর অন্তর আমাদের সব ক্রিকেটারকে ইংলিশ কোর্স করাবে, স্পিকিং করাবে, লিসনিং করাবে, এগুলো করাবে। এছাড়া আমাদের কোনো ক্রিকেটার যদি গ্রাজুয়েশন করতে চায় ওই ইউনিভার্সিটি থেকে সেটাতে বিশাল ছাড় দিবে, সম্ভবত বিনামূল্যে করতে দিবে বা এরকম কোনো একটা অফার ছিল। এখন সম্ভবত বোর্ডের সঙ্গে কোনো ইউনিভার্সিটির এরকম কানেক্টিভিটি নাই। এইটা তৈরি করা খুব জরুরি। আমার ধারণা এখন দেশের যে কোনো বেসরকারি ইউনিভার্সিটি, বেসরকারি বলতেছি কেন, রাষ্ট্রায়ত্ত কোনো ইউনিভার্সিটির সঙ্গে যেতে গেলে আবার অনেক আমলাতান্ত্রিক জটিলতা থাকতে পারে, আমি জানি না। যদি না থাকে তাহলে রাষ্ট্রায়ত্ত ইউনিভার্সিটির সঙ্গে যাওয়া যায়। নতুবা দেশে তো এখন খুব ভালো ভালো বেসরকারি ইউনিভার্সিটি আছে, এই ব্রাক আছে, এনএসইউ আছে, কত বড় বড় ইউনিভার্সিটি না, ওদের যে কারোর সঙ্গে একটা কন্ট্যাক্টে যাওয়া যেতে পারে। বা ইউল্যাব আছে, খুব ভালো অপশন, কারণ ইউল্যাবের মালিকরা একদম ক্রিকেটের লোক। ফলে ইউল্যাবকেও বললে ইউল্যাব রাজি হয়ে যাবে যে আপনারা আমাদের ক্রিকেটারদের এই দায়িত্বটা নেন, আপনারা রেগুলার এই কোর্স করাইতে থাকবেন। যে ব্যাচটা যখন ঢুকবে, মানে এটা প্রসেসটা শুরু করতে হবে জাতীয় দলের আগে থেকে। জাতীয় দলে তো একটা ক্রিকেটার সরাসরি এসে ঢুকবে না, এর আগে তো সে কয়েকটা ধাপ পার করে আসবে, এজ লেভেল খেলবে বা একাডেমি খেলবে বা বাংলা টাইগার্স খেলবে, যে আমাদের বাংলা টাইগার্সের সব ক্রিকেটারের এই কোর্স করা থাকতে হবে, এরকম কিছু একটা ব্যবস্থা নিতে হবে। নতুবা এই জিনিসটা কিন্তু আমাদের ক্রাইসিস ঘটাচ্ছে এবং ঘটাইতেই থাকবে। এখন কথা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে এতক্ষণ পর্যন্ত যা বললাম, ব্যক্তিগতভাবে কিন্তু আমি এটা বিরোধী। আমি জানি আজকে আমার কথাবার্তা আপনাদের অন্য যে কোনো দিনের চেয়ে একটু বেশি আওলা মনে হচ্ছে, যে আজকে দাদা অন্যদিন তো আওলামি করে, আজকে যা বলতেছে তাই স্ববিরোধী হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা একটু এক্সপ্লেন করে বলি। আমরা বিশ্বাস করি যে খেলাধুলার একটা নিজস্ব ভাষা আছে, সেই ভাষায় কথা বলার জন্য যথেষ্ট হওয়ার কথা। যেমন এক্ষেত্রে আমি সবসময় উদাহরণ দিই আমাদের রফিক ভাই আর মাখা অ্যান্টনির কথা। রফিক ভাই আর এন্টনি খুব ভালো বন্ধু, এখনো তাদের মধ্যে যোগাযোগ আছে। কিন্তু দেখেন, এন্টনি তার ওই সাউথ আফ্রিকান যে লোকাল ল্যাঙ্গুয়েজ, ওটা ছাড়া কোনো ভাষা জানে না, ইংরেজিও জানে না, বাংলাও জানে না। আবার রফিক ভাইও ইংরেজি জানে না, বাংলা ছাড়া, এবং পুরন ঢাকাইয়া ওই যে খাস বাংলা, ওই খাস বাংলা ছাড়া সে প্রমিত বাংলাও জানে না। অথচ রফিক ভাই আর এন্টনি আমি নিজে চোখে দেখছি ঘন্টার পরে ঘন্টা গল্প করতেছে, তাদের জন্য ভাষা লাগে নাই। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা সবসময় আশা করা যায় না। মানে আমরা চাই যে পৃথিবী ওই জায়গায় যাক যখন ল্যাঙ্গুয়েজ স্পোর্টসকে বাধা দেবে না। এবং গতকালকে ক্রিকেট ফর যে স্টোরিটা নিয়ে এত কথা হচ্ছে, ওখানে কিন্তু পীয়ূষ চাওলা এই কথাটা বলছে যে স্পোর্টস ইটসেলফ এত সুন্দর একটা ভাষা, এত সুন্দর কমিউনিকেশনের মাধ্যম, যে এখানে আর কোনো ভাষা না হলেও চলে। আমরা তাই বিশ্বাস করতে চাই, আমরা আদর্শগতভাবে এটা বিশ্বাস করতে চাই যে স্পোর্টস হবে ওরকম একটা জিনিস যে স্পোর্টসে কেউ কারো ভাষা বুঝতে সমস্যা হবে না। কিন্তু দুনিয়াটা তো আমাদের এই আদর্শ, আমাদের রোমান্টিসিজম, এটা দিয়ে চলে না। যখন আপনি টেকনিক্যাল একটা আলাপ একজন কোচ করবে, তখন আসলে ভাষাটা আসলেই সমস্যা হয়। আমি এটা নিজের জীবন দিয়ে জানি। ওই যে শুরুতে বলছি যে আমি 20 বছর ওই মাঠে কাটায় আসছি। যখন আমি একজন কোচের ইন্টারভিউ করতে গেছি, ইন্টারভিউ তো কম করি নাই, এই সীমাবদ্ধতা নিয়েও অনেক কষ্ট করে করে ইন্টারভিউ করছি, লিখে নিয়ে গেছি, আগের দিন সারা রাত বসে হোমওয়ার্ক করছি। আজকের মতো চ্যাট জিপিটি থাকলে অবশ্য বলে দিতাম যে আমারে 25টা প্রশ্ন বানায় দাও, ওইটা নিয়ে গিয়ে ইন্টারভিউ করি। তাও খুব কষ্ট পাই, সম্পূরক প্রশ্ন থাকে। যখন একটা কোচরে বা একটা খেলোয়াড়দের একটা কোশ্চেন করি, দেখা যায় উত্তরটার মধ্যে সম্পূরক কোশ্চেন করা দরকার, অনেক সময় সেটা করতে খুব কষ্ট হয়েছে। এখন এই কষ্টটা যাতে না থাকে, সেই জন্যই বলতেছি ক্রিকেট বোর্ডকে এটা করতে হবে। হয়তো আমাদের ক্রিকেটাররা এটা উতরায় যাচ্ছেন, হয়তো আমাদের ক্রিকেটাররা এটা কষ্ট করে উতরাচ্ছেন, এই কষ্টটা দেওয়ার দরকার নাই। এবং দেখেন, আজকে তো যথেষ্ট আওলা কথা বলছি, আর একটা আওলা কথা বলে শেষ করি। সেটা হচ্ছে যে আমি একটা সময় স্বপ্ন দেখি যে সময়টা বাংলাদেশের না কোনো কোচ আসার আগে বাংলা কোর্স করে আসবে। এই যে মাইক হেসন, ওই স্টোরি থেকেই আবার কোট করি, একবার আইপিএল এ কোচ হিসাবে কাজ শুরু করার আগে হিন্দি কোর্স করে আসছিলেন। কারণ ইন্ডিয়ায় হিন্দি জাতীয় ভাষা না হলেও ইন্ডিয়ার অলমোস্ট সব ক্রিকেটার হিন্দি বোঝে, ফলে উনি হিন্দি কোর্স করে আসছিলেন। হয়তো খুব ভালো হিন্দি বলতে পারতেন না, কিন্তু মোটামুটি যা বলতেন সবাই ওনার কথা বুঝতো এবং উনি সবার কথা বুঝতেন। আমার একটা স্বপ্ন যে আমার বাংলা ভাষা এরকম সমৃদ্ধ হবে এবং আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদেরকে ওই উচ্চতায় নিয়ে যাবেন যে সময়ে বিদেশি কোচরা এখানে আসার সময় বাংলা শিখে আসবে। আজকে লিওনেল মেসির সঙ্গে যদি আপনি কাজ করতে যান, আপনি দুনিয়ার সবচেয়ে বড় সাংবাদিক, আপনি দুনিয়ার সবচেয়ে বড় কোচ,
আপনাকে স্প্যানিশ শিখে যাইতে হবে। মেসি ইংরেজি বলতে পারে, আপনার সঙ্গে 1 ইঞ্চি বলবে না। পৃথিবীর এরকম শত শত অ্যাথলেট আছে, বিশেষত আর্জেন্টাইনরা, ব্রাজিলিয়ানরা, পর্তুগিজরা পেটে বোমা মারবেন তাও জানলে ইংরেজি বলবে না। আমি নিজে দেখছি পাবলো জাবালেতা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতো, আর্জেন্টিনার হয়ে ঢাকায় খেলতে আসছিল। সেই পাবলো জাবালেতা যে এখন ইংলিশের টপ কমেন্টেটর, সে আমার বলছিল নো ইংলিশ প্লিজ। এটা ওদের প্রাইড, যে আমি আমার ভাষায় ছাড়া কথা বলবো না। ক্রিস্টিয়ানো রোনালদো 7টা ভাষায় অনর্গল কথা বলতে পারে, ইনক্লুডিং ইংলিশ। আপনি যান ইন্টারভিউ নিতে, বলবে পর্তুগিজে ছাড়া বলবো না। আপনি কি করবেন? কিছু করার নাই। কারণ রোনালদো, মেসি, জাভালেতা, ওদের যে হাইট, ওই হাইট থেকে ইন্টারভিউ নামাইতে গেলে আপনার ওইটা জেনে যেতে হবে। আমি সেই দিনই স্বপ্ন দেখি, যেদিন আমাদের ক্রিকেটাররা নিজেদেরকে ওই হাইটে নিয়ে যাবে, সচিন টেন্ডুলকারের হাইটে নিয়ে যাবে, সেদিন এই বাংলাদেশের যে কোচ আসবে সে বাংলা শিখে আসবে। তার আগ পর্যন্ত বিসিবি দয়া করে আমাদের ছেলেদের জন্য ইংরেজি কোর্সের ব্যবস্থা করেন, এই ঝামেলাটা মিটায় দেন। এই রসিকতা আমাদের করতে ভালো লাগে, কিন্তু এই রসিকতা পড়তে ভালো লাগে না। এই রসিকতার জন্য আমাদের ক্রিকেট থেমে থাকুক, এটা নিশ্চয়ই আমরা কেউ চাই না। ফলে সবার জন্য শুভকামনা। আশা করি যে ইংলিশের সমস্যাটার সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকবেন।